কেটে গেছে 2 দিন। এই 2 দিন আয়াত ভার্সিটিতে যায়নি। তানিয়া বা ফারহার সাথেও কোনো যোগাযোগ করতে পারেনি সে, কারণ তার ফোনটা আর তার কাছে নেই। সেদিন রাতে অন্ধকারে দৌড়ানোর সময় কোনো এক জায়গায় পড়ে গিয়েছিল ফোনটা। আয়াত বিষয়টা এখনো কাউকে বলেনি। ইহাম শেখ যখন পাশে নেই তখন সে বলবেই বা কাকে। চুপচাপ ড্রয়িং রুমের এক কোণে বসে আছে আয়াত। গভীর চিন্তায় হারিয়ে থাকা আয়াতকে দেখে বোঝা যাচ্ছে। এই সময় ঈশা দৌড়ে এসে বলল, আপু, চাচ্চু ফোন দিয়েছে। তোমার ফোনে নাকি পাচ্ছে না, এই নাও কথা বলো। আয়াত ধীরে ধীরে ঈশার হাত থেকে ফোনটা নিল। কানে নিয়ে ওপাশ থেকে শুনতে পেল, আয়াত মা, কেমন আছো তুমি? ফোন বন্ধ পাচ্ছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। ফোনটা হারিয়ে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে মা, শুধু একটা কথা বলো। আমি কয়েকদিনের ভিতরে দেশে ফিরছি। তোমার কিছু লাগবে? কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না আব্বু, তুমি ফিরে এসো, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তারপর বাবা মেয়ের মাঝে চলল দীর্ঘ এক আলাপ। ভালোবাসা, অভাব, অপেক্ষা আর আশায় ভরা 20 মিনিটের মতো এক সময়। অনুভব আহানকে নিয়ে অফিসিয়ালি কাজে চট্টগ্রামে এসেছে। হোটেল রুমে 2টি চেয়ার ও একটি ছোট টেবিল। আহান একটি ফাইল হাতে নিয়ে বসে আছে। অনুভব জানালার দিকে তাকিয়ে নির্বিকার চেহারায় চুপ করে বসে। আহান চোখ তুলে তাকায়, অনুভবকে বলে, তুই কি কিছু নিয়ে চিন্তিত? অনুভব আগের ন্যায় বসে না তাকিয়েই বলে, না। তাহলে তোর এমন লাগছে কেন? মুখটা একেবারে গম্ভীর। অনুভব চেয়ার ছেড়ে উঠে ধীরে হেঁটে জানালার পাশে দাঁড়িয়ে বলে, আমি ঠিক আছি, আজ বিকেলে ঢাকা ব্যাক করব, সব কিছু গুছিয়ে নে। আহান জিজ্ঞাসু কণ্ঠে বলল। আঙ্কেল বলেছিল কিছু নাকি? আহানের কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে বলে, সেটা আমি দেখে নেব। আহান হালকা গলা নামিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তুই বিয়ে কবে করবি রে? বয়স তো আর কম হলো না। অনুভব হঠাৎ ঘুরে দাঁড়ায়, চোখে একরকম বিরক্তি নিয়ে বলল। সেটা জেনে তোর কি কাজ? আহান কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। না, এমনি বললাম। শিপাত আর তৌফিক তোকে দেখতে চেয়েছিল। বাংলাদেশে এসেও দেখা করিসনি, আমাকে ফোন দিয়েছিলি। একটু নীরবতা বিরাজ করলো। অনুভব কাবাট খুলে নিজের জামা কাপড় বের করে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। বিকালের দিকে অফিস শেষ করে রুবায়েত বাসে ফিরছিল। হঠাৎ আয়েশা বেগম ফোন করে জানালেন তার ননদের মেয়ে তিথি আজ আসছে, তাকে যেন বাস স্টপ থেকে নিয়ে আসে। রুবায়েত সোজা বাস স্টপের দিকে রওনা দিল। বাস স্টপে পৌঁছে সে প্রায় 10 মিনিট অপেক্ষা করলো। একটু পর বাস থেকে তিথি নামলো। রুবায়েত হেসে বলল, কে রে বিচ্ছি, ভালো আছিস? তিথি একটু গম্ভীর মুখে উত্তর দিল, উফ রুবায়েত ভাই, আমায় পিচ্ছি বলবেন না। আমি কি ছোট নাকি? অনার্সে পড়ি বুঝলে। রুবায়েত মুচকি হেসে বলল, সেই তো, তাহলে তোকে বাস স্টপ থেকে আমায় নিয়ে যেতে হবে কেন? তিথি হেসে ফেলল। এরপর রুবায়েত তাকে নিয়ে গাড়িতে উঠল। পথে তার মনে হলো কিছু খেয়ে নেওয়া যাক। তার একটি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। রেস্টুরেন্টে ঢুকে তারা একসাথে বসে খাবার অর্ডার করলো। কোচিং শেষে ঈশা আর রুহানি তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। প্রতিদিনের মতো হালকা আড্ডা, হাসি সব ঠিকঠাক চলছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলে। সেখানে বসে আছে রুবায়েত। রুহানি ভাইকে দেখে অবাক, কিন্তু তিথিকে দেখতে পায়নি। ঈশা খেয়াল করলো রুবায়েত একা নয়, তার সাথে বসে আছে এক অচেনা মেয়ে। দুজনেই বেশ কথা বলছে, মাঝে মাঝে হেসেও উঠছে। ঈশার মুখ থেকে এক মুহূর্তের জন্য যেন সব রং মুছে গেল। অবাক চোখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ভিতরে যেন কি একটা ভেঙে পড়ল ধীরে ধীরে। কোনো কথা না বলে হঠাৎ উঠে দাঁড়ালো সে। বন্ধুরা হতবাক হয়ে বলল, ঈশা কি হয়েছে? সে শুধু একবার পিছনে তাকিয়ে ম্লান হেসে বলল। ভালো লাগছে না। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটতে লাগলো। যেন প্রতিটি পদক্ষেপে সে নিজেকে বোঝাতে চাইছে সব ঠিক আছে, অথচ ভেতরে তার বিষাদে পড়ে গেছে। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া, তুমি এখানে আর? কথাটি শেষ করতে পারল না। পাশে তাকিয়ে তিথিকে দেখে জড়িয়ে ধরে বলে, আপু তুমি? আমি ভাবছি কেনাকে। রুবায়েত রুহানিকে বলল, একা এসেছিস নাকি? না ভাইয়া, হেরেনরা ছিল, ঈশাও ছিল, ও চলে গেল। ভালো নাকি লাগছে না। রুবায়েত প্রকুচকে বলল। আচ্ছা। রাত 8টার দিকে অনুভব চট্টগ্রাম থেকে বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে অহমিকা শেখ ও রহিমা মিলে সবাইকে একসঙ্গে রাতের খাবার পরিবেশন করছেন। ঈশা আর আয়াত একসঙ্গে বসে খাচ্ছে। তবে আয়াত ঠিকমতো খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে।
অনুভব এক পলক আয়াতের দিকে তাকালো, নিজের মনে বিড়বিড় করে বলল। সে কি ঠিক মতো খায় না? এই সময় ইব্রাহিম শেখ ছেলেকে জিজ্ঞেস করলেন। চট্টগ্রামের সব কাজ কমপ্লিট? জি বাবা, সব কমপ্লিট করে এসেছি। আচ্ছা। রাতের খাওয়া শেষ করে ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে। আয়াতের খেয়াল হলো ঈশা মনমরা হয়ে আছে, তাই ঈশাকে জিজ্ঞেস করলো। কি হয়েছে? মন খারাপ কেন? কিছু না আপু, এমনিতেই ভালো লাগছে না। এমনিতে আবার কারো ভালো লাগে না নাকি? কি হয়েছে বল। ঈশা তখন আয়াতকে জড়িয়ে ধরে। তেমন কিছু না আপু, মাথাটা একটু ব্যথা করছিল। একসাথে কিছুক্ষণ কাটিয়ে আয়াত নিজের রুমে চলে যায়। টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায়। কাপড় চেঞ্জ করে অনুভব বাসায় আসার পর থেকে সে আর বাসার ভিতরে টি শার্ট প্লাজো পরে না, শুধু ঘুমানোর সময় পরে। কাপড় বদলে বেরিয়ে এসে মাথায় চিরুনি চালায়, তারপর বিছানায় বসে। হঠাৎ দরজায় নক হয়। আয়াত ভেবে নাই বুঝি বড় মা এসেছে। দরজা খোলা আছে। দরজা খুলে অনুভব ঘরে ঢোকে। বিছানায় আয়াতকে বসে থাকতে দেখে থমকে যায়। আয়াত অনুভবকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, এ লোক এখানে কেন? অনুভব আয়াতকে দেখে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে মুখে এক অদ্ভুত গম্ভীরতা। হাতে ধরা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে সে বলল। এখানে তোর ফোন আছে। আয়াত এক পলক তাকালো ব্যাগটার দিকে, মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল। আমার লাগবে না ভাইয়া, আব্বু বলেছে উনি নতুন একটা কিনে দেবে। অনুভব কোষে শ্বাস টেনে বলল। আমি তোর কাছে শুনতে চাইনি স্টুপিড। আমি দিয়েছি মানে তুই নিবি। তাছাড়া সেদিন রাতে তোর মোবাইলটা ভেঙে গিয়েছিল, ভুলে যাস না। কোনো উত্তর না দিয়েই আয়াত নীরব রইল। অনুভব আর কিছু না বলে শপিং ব্যাগটা টেবিলের উপর রেখে আয়াতের ঘর থেকে বের হয়ে গেল। ঘর জুড়ে এক মুহূর্তে নেমে এলো স্তব্ধতা। আয়াত বিছানা থেকে উঠে টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর রাখা শপিং ব্যাগটা হাতে তুলে নেয়। ব্যাগ খুলে ভিতর থেকে একটি মোবাইলের বক্স বের করে। একটা নতুন আইফোন 16 প্রো ম্যাক্স, সাথে আছে চকলেট বক্স। ফোনটা দেখে আয়াতের চোখ বড় বড় হয়ে যায়। সে মুখে হাত দিয়ে চমকে ওঠে। এত দামি ফোন? আমার তো এত দামি ফোনের দরকার নেই, তাহলে কেন এত খরচ করলো? তাছাড়া তিনি তো আমায় পছন্দও করেন না। সকালের নরম আলোয় আয়াত ড্রয়িং রুমের এক কোণে চুপচাপ বসে আছে, তার হাতে অনুভবের দেওয়া নতুন ফোনটি। এখনও বুঝে উঠতে পারছে না এই এত দামি ফোন দেওয়ার মানে কি। মনটা অদ্ভুত এক দ্বিধায় ভরা। এত দামি জিনিস নিয়ে রাস্তায় বের হওয়ার সাহসটাই যেন হারিয়ে ফেলেছে। ভাবছে ফোনটা ফিরিয়ে দিলেই হয়তো ভালো হয়। এমন কিছু নেওয়ার তো সে অভ্যস্ত না। আয়াত যখন ক্লাস 5-এ পড়তো, অনুভব তাকে প্রায় চকলেট এনে দিত। আয়াতের চকলেট খুব পছন্দ ছিল। এই অভ্যাসটা অনুভবের জন্য হয়েছিল। একদিন একটা চকলেট বক্স তার স্কুলের ফ্রেন্ডরা মিলে খেয়েছিল। সেটাও শুনে অনুভব সে কি রাগ, আয়াতকে দাঁড় করিয়ে বলেছিল। আমার দেয়া জিনিসের ভার কি তুই নিতে পারিস না আয়াত? ফ্রেন্ডদের খাওয়াবি সেটা আমায় একবার বলতি, কিন্তু আমার অভ্যাসে করা জিনিসের ভাগ অন্য কাউকে কেন দিবি তুই? অনুভবের কথায় আগাগোড়া কোনোটাই তখন পিচ্ছি আয়াতের ছোট মাথায় বোধগম্য হয়নি। শুধু ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়েছিল। আগে না হয় ছোট ছিল, ভালোবেসে দিয়েছিল, কিন্তু এখন তো তাকে পছন্দও করে না। তাই এত দামি ফোন নেওয়ার মানেই হয় না। তাই ভাবলো ফোন ফিরিয়ে দিবে। যে ভাবনায় সে কাজ। আয়াত এক বুক সাহস নিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্য ছাদে যাওয়া, সেখানে যে অনুভব আছে। ধীরে ধীরে ছাদে উঠে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। অনুভব এক্সারসাইজ করছে, গা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। মাথার ভেজা চুল কপালের উপর লেপ্টে আছে। হাত কাটা গেঞ্জের ফাঁক দিয়ে ওর ফর্সা পেশিগুলো যেন একটু একটু উকি দিচ্ছে। আয়াত ঢোক গিলল, দ্রুত চোখ বন্ধ করে ফেলল। মনে মনে বলল, এভাবে তাকানো উচিত নয়, সে তো আমার নয়। অনুভবের চোখ পড়ে আয়াতের দিকে। সে উঠে দাঁড়ায়, টাওয়ালটা দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? বৃষ্টির ফোঁটাস মতো চোখ নামিয়ে ফোনটা এগিয়ে দিয়ে মিহি কণ্ঠে বলল, আমার এত দামি ফোনের প্রয়োজন নেই ভাইয়া। তাছাড়া এত দামি ফোন নিয়ে চলাফেরা করতে ভয় লাগে আমার, যখন তখন হারিয়ে যেতে পারে। তাই এই ফোনটা আপনি নিজের কাছে রেখে দিন। আব্বু এলে একটা ফোন কিনে দেবেন আমাকে। আয়াতের কথায় অনুভব থমকে যায়, বিস্মিত চোখে তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎ আয়াতের হাত চেপে ধরে বলে, তোর সাহস তো দেখি অনেক বেড়ে গেছে। আমার দেয়া জিনিস আমাকে ফিরিয়ে দিচ্ছিস? এ অনুভবের দেয়া কিছু কেউ ফিরিয়ে দেয় না, বুঝলি? ফোন হারালে হারাক, তুই হারাস না। আর যদিও তুই হারাস,
মাটি খুঁড়ে হলেও তোকে আমি খুঁজে বের করব, সেই সাধ্যে আমার আছে। আয়াত অনুভবের কথার মানে বুঝল না। সে হারাবে কিভাবে আর কেনই বা হারাবে? বোকা চোখে নির্বাকের মতো তাকিয়ে রইল। অনুভবের রাগে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। সাহস কম না, তার দেওয়া জিনিস ফিরিয়ে দিতে এসেছে। অনুভব হাত মুষ্টিবদ্ধ করে ধমকে বলল, আউট, আমার সামনে থেকে সর, না হলে এখানেই মেরে পুঁতে ফেলবো। রাগের জর্জরিত অনুভবের কণ্ঠে কাঁপতে শুরু করে আয়াত। কোনো রকমে পেছন ফিরে নিচে নেমে যায়। আর পেছনে থেকে যায় এক রাগান্বিত মুখশ্রী, কেবল যেন ক্ষোভের ছাপ। আয়াত নিচে নেমে নিজের ঘরে চলে আসে। আর এক মুহূর্ত সেখানে থাকলে হয়তো সেখানেই শহীদ হয়ে যেত। ঘরে ফিরে বিছানায় বসে নিজেকে সামলানোর চেষ্টা করে। একবার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তারপর ফোনটা হাতে তুলে নেয়। লক খুলে দেখে ফোনে তার নিজের সিমটাই লাগানো। রাতে অনুভব যখন ফোনটা তাকে দিয়েছিল তখন আর খেয়াল করে ঘেঁটে দেখেনি। ফোনের কল লিস্টে গিয়ে ফারহা নম্বরে কল দেয় আয়াত। 2-3 বার রিং হতেই ফারহা কল রিসিভ করে। কথা বলার সুযোগ না দিয়ে ফারহা এক নিঃশ্বাসে বলে ওঠে, আয়াত, কই ছিলি এই 2 দিন? কোনো খোঁজ পাচ্ছিলাম না, ফোনে কল দিলেও অফ দেখাচ্ছিল। সেদিন ও লোকটা তোকে যেভাবে টেনে নিয়ে গেল, তারপর আর তোর খোঁজ পেলাম না। ভার্সিটিতেও আসছিস না? এক নাগারে কথাগুলো বলে ফারহা অবশেষে একটু দম নিল। আয়াত ফারহাকে বলল, একসাথে এত প্রশ্ন করলে কোন উত্তর দিব আমি? ঠিক আছি আমি, আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। নতুন ফোন পেয়ে তোকে প্রথম কল দিলাম। আর ভার্সিটিতে যাইনি, বড় আম্মু যেতে দেয়নি আমায়। ফারহা আয়াতের কথা শুনে বলল, আচ্ছা, কিন্তু ওই লোকটা কে ছিল তোকে ওভাবে টেনে নিয়ে গেল? আয়াত নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। আমার কাজিন হয়। ফারহা অবাক কণ্ঠে বলল, তোর কাজিন আমেরিকায় যে থাকে? জি। আয়াত ফারহার সাথে আরও 2-1টা কথা বলে কল কেটে দিল। নাস্তা টেবিলে আজ সবাই বসেছে, শুধু ইব্রাহিম শিখ নেই। তিনি অফিসে কিছু জরুরি কাজে বের হয়েছেন। আয়াত আর ঈশা একসাথে বসেছে। আর তাদের সামনে বসে আছে অনুভব। অহমিকা শেখ নাস্তা টেবিলে রাখার ফাঁকে রহিমাকে বললেন, অনুভবের জুসটা এনে দাও। অহমিকা শেখ সবার প্লেটে রুটি ভাজি তুলে দিচ্ছিলেন। রহিমা জুসটা এনে টেবিলে রেখে কিচেনের দিকে চলে যায়। আয়াত রুটি ছিঁড়ে মুখে দেয়, কিন্তু মনটা অস্থির। সামনে বসা অনুভবের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। সকালে তাকে যে ধমক দিয়েছে সেটা ভেবে নিজেই অস্বস্তি বোধ করছে। মাথা নিচু করে আছে সে। এদিকে অনুভব আয়াতের দিকে তাকিয়ে জুসের গ্লাসে হাতে নেয়। আয়াত কোনো রকমে একটা রুটি খেয়ে উঠতে যায়। তখনই অনুভবের গম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে। না খেয়ে উঠছিস কেন? আয়াত থমকে যায়, আর উঠে যাওয়া হয় না। তখন অহমিকা শেখ অনুভবের দিকে তাকিয়ে বলেন, ও তো এমনই, কখনো ঠিকমতো খায় না। অনুভব মায়ের কথার পর যোগ করে, এই বদভ্যাস ছাড়বি। আগে কি করতিস তা জানি না, এখন থেকে টাইমলি না খেলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এই বলে সে জুস শেষ করে উঠে চলে যায়। আয়াত হতবাক অনুভবের এমন কথায়। পাশে বসে ঈশা ঠোঁট চেপে হাসে। আয়াত ঈশার দিকে তাকিয়ে এসে চোখ রাঙায়। নাস্তা শেষ করে আয়াত নিজের রুমে গিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম, আর লম্বা চুল বেনি করে বাঁধে। ফারহাকে জানিয়েছে আজ ভার্সিটিতে আসবে। রেডি হয়ে অহমিকা শেখের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় সে। বাইরে এসে দেখে অনুভব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আয়াতকে দেখেই অনুভব গাড়িতে উঠে স্টার্ট দেয়। মুহূর্তেই চোখের সামনে থেকে গাড়িটা হারিয়ে যায়। আয়াত মনে মনে বিড়বিড় করলো, হিটলার লোক কথাকার। তারপর সে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। অনুভব আজ অফিসে এসেছেন এক জরুরি মিটিংয়ের জন্য। গাজীপুরের দিকে একটি নতুন অফিস চালুর পরিকল্পনা চলছে, আর তার জন্য বিশাল এক শিপমেন্ট নামানোর প্রস্তুতি। খরচ কয়েক লাখ হবে, তাতে তার মাথা ব্যথা নেই। প্রথম দিকে কিছু ঝামেলা হতে পারে সে জানে, তবে অনুভব মনস্থির করেছে এই প্রজেক্টের পুরো দায় একা হাতে সেই নেবে। এখন সে কনফারেন্স রুমে ক্লায়েন্টদের সঙ্গে বসে। পাশে দাঁড়িয়ে আছে আহান হুমায়ুন আহমেদকে অনুরোধ করলেন পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করার জন্য। হুমায়ুন আহমেদ উঠে দাঁড়িয়ে বলাও শুরু করলেন। একটার পর একটা বিষয় খুলে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু অনুভব যেন অন্য জগতে। ল্যাপটপের স্ক্রিনে চোখ, কিন্তু মন কোথাও অন্যখানে। সকালে আয়াতের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে বারবার। হুমায়ুন আহমেদ বললেন, সবটা বুঝতে পেরেছেন স্যার? কিন্তু অনুভবের কোনো সাড়া নেই, যেন কথাগুলো তার কানে পৌঁছায়নি। আহান একবার তাকালো তার দিকে, তারপর আরও কয়েকবার ডাক দিল। আমাকে ফোন দিয়েছিল অনুভব। আহানের ডাক শুনে চমকে উঠল অনুভব। বাস্তবে ফিরল হঠাৎ করে।
পুরো রুমে এক মুহূর্তের নীরবতা। হুমায়ুন আহমেদ বললেন। সবটা বুঝতে পেরেছেন স্যার? অনুভব নিজেকে সামলিয়ে বলল। Yeah, I understand everything. You guys start working as soon as possible. I will handle everything. মিটিং শেষে কনফারেন্স রুম থেকে সবাই বের হয়ে যায়। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল এই গাজীপুরের অফিসের কথা জানে? অনুভবের সহজ স্বীকারোক্তি। না। আয়াত ভার্সিটিতে এসেই ফারহা, তানিয়া আর রুদ্রর সঙ্গে দেখা পেল। নবীন বরণ অনুষ্ঠানের পর তানিয়া আর রুদ্র ভার্সিটিতে আসেনি, কিন্তু তার পরদিন থেকেই তারা আবার ক্লাস করতে শুরু করেছে। সেদিন ঘটে যাওয়া ঘটনার কথা শুনে তানিয়া আর রুদ্র বেশ ভয় পেয়ে গিয়েছিল। ফারহা তানিয়া এগিয়ে এসে আয়াতকে জড়িয়ে ধরে বলে, ফাইনালি আজ তোর দেখা পেলাম। রুদ্র পাশে এসে দাঁড়িয়ে বলল, আয়াত, তুই ঠিক আছিস তো? আমরা সেদিনের ঘটনা ফারহার কাছে শুনেছি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তোর ফোনও ছিল অফ। ভার্সিটিতেও কদিন আসিস না, ভাবছিলাম কি হলো। আয়াত ধীরে ধীরে সবকিছু খুলে বলল। রুদ্র আর তানিয়া মনোযোগ দিয়ে শুনে শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারহা কিছু বলার জন্য উদ্গ্রীব দেখাচ্ছিল, তা দেখে আয়াত বলল, যা বলার বলেই ফেল। ফারহা একটু ইতস্তত করে বলল, তোর খোঁজ করছিল তাজবির ভাই, কয়দিন ধরে তুই ভার্সিটি আসছিস না দেখে। আয়াত ভ্রু কুচকে জিজ্ঞেস করল, আমার খোঁজ কেন করছে? ফারহা কাঁধ ঝাঁকিয়ে বলল, সেটা তো জানি না, শুধু আমার জিজ্ঞেস করেছিল তুই কেন আসছিস না। আয়াত কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল, আচ্ছা। তারপর তারা ক্লাসে চলে যায়। একের পর এক ক্লাস শেষ করে ডিপার্টমেন্ট থেকে নিচে নামতেই দেখতে পায় তাসবির মাঠে বন্ধুদের নিয়ে বাইকের উপরে বসে আছে। মাথায় বারবি চুলগুলো পেছনে চুটি করে বাঁধা। আয়াতরা নিচে নামতেই তাসবির ওদের দেখতে পায়। বন্ধুদের রেখে তাসবির আয়াতের দিকে এগিয়ে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলল, কেমন আছো আয়াত? শুনলাম অসুস্থ ছিলে। জি ভাইয়া, একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, নিজের খেয়াল রাখবে। বলেই তাসবির সেখান থেকে প্রস্থান করলো। আহান অফিসের কনফারেন্স রুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ফারহাকে মেসেজ পাঠায়। বিকেল 5টায় পাশের ক্যাফেতে আসবে। ফারহা তখন ভার্সিটি থেকে মাত্র বাসায় ফিরে রেস্ট নিচ্ছিল। মেসেজটা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। চোখের কোণে এক চিলতে হাসি খেলে যায়। সময়টা দেখে নিল 4টা পার হয়ে গেছে। উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নেয় হালকা সাজ, পরিপাটি পোশাক। আজকের বিকেলটা যেন একটু অন্যরকম লাগছে। বের হওয়ার সময় তার মামি বললেন, এত রং ঢং কইরা কই যাচ্ছিস? মামের কথাই যেন ফারহার মনের কোণে থাকা প্রজাপতি নিমিষে উড়ে চলে যায়। পিছনে তাকিয়ে দেখে তার মামি তার দিকেই ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহার হাঁটু কেঁপে ওঠে, কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। নিজেকে কোনো রকম সামলিয়ে বলল, টিউশনের খোঁজে বের হচ্ছিলাম মামি। ভার্সিটির এক আপুর ছোট বোন আছে, তাকে নাকি পড়াতে হবে। আপু সময় করে একদিন যেতে বলেছিল আমাকে, তাই যাচ্ছি। মামাকে বলেছিলাম। ফারহার মামি মাইমুনা বললেন, ঠিক আছে, তবে জলদি ফিরবি, ঘরে অনেক কাজ আছে। আচ্ছা মামি, আমি জলদি আসবো। এই বলে ফারহা রওনা দেয়। সময় মতো সে ক্যাফেতে পৌঁছে যায়। ভেতরে ঢুকেই চোখে পড়ে আহান আগে এসে জানালার পাশে বসে আছে। মৃদু আলোয় তার মুখটা, আহানের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হাত ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ফারহা ভেবে পায় না এত ভালো একজন মানুষ তার মতো অভাগী মেয়েকে কেন ভালোবাসে। আহান ফারহার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায়। চোখে চোখ পড়তেই সে হঠাৎ চমকে ওঠে। ফারহা তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। হয়তো একটু লজ্জা, হয়তো একটু অপরিচিত ঘনিষ্ঠতা। এটা তাদের দ্বিতীয় দেখা। প্রথমবার দেখা হয়েছিল হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। কোনো প্রস্তুতি ছিল না, কোনো ভূমিকা ছিল না। সেদিনের পরিস্থিতিতে যেন তাদের বাঁচানোর জন্য উপরওয়ালা কাউকে পাঠিয়েছিল। ভাগ্যক্রমে তারই অতি প্রিয় মানুষটা ছিল। কিন্তু আজকের এই দেখা কিছুটা চেনা, কিছুটা নতুন। আহানের সামনে টেবিলে রাখা কফির কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরভাবে, ঠিক যেন সময়টাও আজ একটু ধীর গতিতে চলতে চাইছে। চারপাশের কোলাহল চাপিয়ে এক ধরনের নীরবতা যেন ঘিরে রেখেছে। ওই মুহূর্তেই ফারহা ধীর পায়ে এগিয়ে এলো কাঙ্ক্ষিত টেবিলের দিকে। তার চোখে মিশে আছে অজানা দ্বিধা, তার মুখে অপ্রকাশ্য উত্তেজনার ছায়া। টেবিলের সামনে দাঁড়িয়ে সে নিজের দুহাত কসলাতে লাগলো। একটি অস্থির স্পর্শ তার আত্মার গায়ে লেগে আছে যেন। কেমন এক অদ্ভুত অনুভূতির জোয়ার বইছে তার মধ্যে।
স্পষ্ট করে কিছু এসে বুঝতে পারছে না। আহান চুপচাপ তাকিয়েছিল। ফারহার এই অপ্রস্তুত অবস্থায় এক চিলতে নরম হাসি ফুটে উঠল তার মুখে। তারপর কোমল কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। ফারহা বিনা বাক্যে আহানের সামনে বসে, দৃষ্টি তার নিচের দিকে আবদ্ধ। আহান এক পলক ফারহার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা ভয় ভয়। আচ্ছা, ফারহা তাকে কি ভয় পাচ্ছে? আহান গলা খাকারি দিয়ে বলল, কেমন আছো ফারহা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আমিও ভালো আছি, তবে কয়েকদিন ধরে একটু ব্যস্ততার জন্য তোমার সাথে সেরকম যোগাযোগ করতে পারিনি। জি, আমি বুঝতে পেরেছি। ফোনে তো খুব বকবক করতে, সামনে এভাবে মিউ মিউয়ে যাচ্ছ কেন? তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা, কী খাবে বলো? আমি কিছু খাবো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তা বললে তো হবে না। আচ্ছা, কফি তো খাওয়া যায়, বলো, আমাকে ফিরতে হবে। কথাটা বলে আহান 2 কাপ কফি অর্ডার করলো। কফি খেতে খেতে তাদের মধ্যে একটু কথাবার্তা চলল। আহান সেদিনের কথাটা মনে পড়তেই বলল, সেদিন তোমার সাথে মেয়েটা কে ছিল? আমার ফ্রেন্ড আয়াত। আহান একে একে 2 মিলালো। কিছু একটা ভাবলো। কফি শেষ হতেই আহান বিল পে করে ফারহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। অনুভব সন্ধ্যার একটু আগে শেখ মেনশনে ফিরে আসে। সারাদিনের ক্লান্তি শরীরের উপর যেন ভর করেছে যেন। তার উপর বাইরের কড়া রোদ। অনুভবের ফর্সা মুখটা যেন লাল হয়েছে। গায়ে জড়ানো সারা শার্টটা ভিজে জুবুথুবু হয়ে গেছে। ড্রয়িং রুমে আয়া তিশা মিলে টিভি দেখছিল। তখনই অনুভব পাশে সোফার উপর হাতে থাকা অফিস ব্যাগটা সোফার উপর রাখলো। অনুভব কাঁধে ব্লেজার রেখে এক পলক তাদের দিকে তাকালো। তারপর ঈশাকে ডাক দিল, ঈশা, ভাইয়া। ক্লান্তি ভরা ডাক শুনে ঈশা তাকায় অনুভবের পানে। চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। আয়াত সেদিকে তাকালো। অনুভবকে দেখে মনে মনে বলল, লোকটাকে এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? আয়াত কি মনে করে চট করে উঠে কিচেনে চলে যায়। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, তোমার খারাপ লাগছে ভাইয়া? আমুকে ডাক দিব? তুমি বসো, আমি আম্মুকে ডেকে আনছি। অনুভব কিছু বলবে তার আগে ঈশা দৌড়ে অহমিকা শেখের কাছে যায়। অনুভবের এই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা পানির বড্ড দরকার ছিল। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনুভব চোখ বন্ধ করে সোফায় গায়ে দেয়। আয়াত কিচেনে গিয়ে সোজা ফ্রিজ খুলে। রহিমা আয়াতকে কিচেনে দেখে বলে, কিছু লাগবো তোমার আয়াত মা? লেবু আর ঠান্ডা পানি লাগবে খালা। লেবু পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও তো। রহিমা 2টো লেবু র‍্যাক থেকে বের করে বলল, কি করা লাগবে আমায় কও, আমি কইরা দিতাছি। আমি করছি খালা, তুমি আমার লেবু দাও। আয়াত রহিমার থেকে লেবু 2টো নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে জগে ঢাললো। লেবু 2টো কেটে তাতে হালকা লবণ চিনি দিল। শরবত বানানো হলে আয়াত একটা গ্লাসে ঢেলে দিয়ে রহিমাকে বলল, খালা, ড্রয়িং রুমে অনুভব ভাই আছে, তুমি একটু দিয়ে আসো তো। তুমি বানাইলা কষ্ট কইরা, তুমি দিয়া আহো। আয়াত বিড়বিড় করে বলল, উনি আমার পছন্দ করেন না, সেখানে আমার হাতের কিছু নেবেন না স্বাভাবিক। ভাবনা থেকে বের হয়ে বলল, তুমি দিয়ে আসো। আমি হাত ধুয়ে লেবু কেটেছি, কেমন জানি লাগছে। আয়াতের শরবতের গ্লাসটা একটা ট্রেতে রহিমার হাতে দিল। রহিমা শরবতের ট্রে নিয়ে অনুভবের সামনে দাঁড়িয়ে ডাক দিল, অনুভব বাবা, আপনার জন্য শরবত আনছি, খাইয়া লও, ভালো লাগবো। অনুভব চোখ তুলে তাকালো। রহিমাকে শরবত হাতে দেখে বলল, বড্ড প্রয়োজন ছিল এটার, ধন্যবাদ খালা, বলে সেই গ্লাসটা নিয়ে ধকধক করে খেয়ে নিল। খাওয়া শেষে বলল, এটা কে করেছে খালা? স্বাদ ভিন্ন লাগছে, মিষ্টি কম ছিল। রহিমা একগাল হেসে বলল, এইটা তো আয়াত মা করছে, প্রথম দিন তো, তাই হয়তো চিনি কম দিছে। বলে তিনি গ্লাস নিয়ে চলে যায়। অনুভব মনে মনে বলল, আমার অজান্তেই আমার খেয়াল রাখছিস, তাও চিনি কম দিয়ে। সমস্যা নেই, চিনি কম হলেও চলবে। নিজের ভাবনাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় সে। অহমিকা ছেলের কথা শুনে ড্রয়িং রুমে আসেন। অনুভবের সামনে এসে বলল, ঠিক আছিস বাবা? তোর শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি মা। বাবা কি ফিরেছে? না, এখনো ফেরেনি। অনুভব তারপর বলল, আমি রুমে যাচ্ছি। এই বলে হাতে অফিস ব্যাগ আর ব্লেজারটা নিয়ে উপরে নিজের ঘরের দিকে যায়। সন্ধ্যার দিকে শেখ মেনশনে আগমন হয় অনুভবের বন্ধু মহলের। সিফার, তৌফিক, আহান ও রুবায়েত হাজির হয়। অনুভব সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে নিচে নামছিল।
সেই সময় কলিং বেল বেজে ওঠে। অহমিকা শেখ আয়াতকে দেখে বললেন, আয়াত মা, দেখো তো কে এলো। আয়াত গিয়ে দরজা খুললেই কতগুলো মুখ দেখতে পায়। রুবায়েত ভাই দাঁড়িয়ে। আহানকে সে দেখেছে, কিন্তু বাকি দুটো অপরিচিত মুখ। আয়াত চিনল না। সামনে থেকে সরে গিয়ে বলল, ভিতরে আসুন। সবাই ভিতরে এসে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। আয়াত কিচেনে চলে যায়। অনুভব সোফায় গিয়ে বসতেই সিফাত বলে, কেমন আছিস ব্রো? দেশে ফিরেছিস, একটাবার কল করলি না। তৌফিক আহানের দিকে তাকিয়ে বলল, শালা, তুই তো বললি না। দুটোই তোরা এক জাতের। আহান কিছু বলবে তার আগেই অনুভব বলল, ফালতু কথা বাদ দে, তোরা এই সময় এখানে কেন? সিফাত মুখে হাত দিয়ে বলল, ওরে মামা, বলি কি, কেন আসা যাবে না? তুই হয়তো ভুলে গেছিস 4 বছর আগেও এখানে আমাদের যাওয়া আসা ছিল। রুবায়েত তাদের কথা শুনে শুধু হাসলো। এরা পারেও বটে। অনুভব রুবায়েতকে বলল, তুইও ওদের সাথে? তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই আমি সবাই ক্লাসমেট ছিলাম। হ্যাঁ, তুই আমার 6 মাসের বড়, তাই বলে কি বন্ধুত্ব বাদ দিব নাকি? সিপাত, তৌফিক আমায় স্মরণ করলো, আমিও ছুটে এলাম, সাথে আহানকে বেঁধে আনলাম। আহান তো আবার তোর ডান হাত বলা চলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সব কয়টা যে বিচ্ছু এখনো আছে সে জানে। অহমিকা শেখ নাস্তা নিয়ে তাদের সামনে দিলেন। সিফাত বলল, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তোমরা তো এই আন্টিকে ভুলেই গেছো একেবারে। কি যে বলেন আন্টি। আচ্ছা, আপনাকে জ্বালাতে রোজ আসবো। অহমিকা শেখ হাসলেন, তারপর কিচেনে চলে যায়। আয়াত কিচেন থেকে বের হয়ে নিজের ঘরের দিকে চলে যায়। তৌফিক দেখে অনুভবকে বলল, তোর বোন এত বড় হয়ে গেছে অনু? তৌফিকের কথা শুনে অনুভব চোখ ছোট করে তাকায়। রুবায়েতের ইচ্ছা করছে পেট চেপে হাসতে, তবে এই মুহূর্তে হাসলে তারই গর্দান যাবে, তাই চুপ করে আছে। তৌফিক এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভব তৌফিকের দিকে তাকিয়ে বলল, সে আমার বোন নয়, আমার কাজিন। সিফাত বলল, ওই একই হলো, কাজিন মানে বোন। অনুভবের এই মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয়ে যায়। মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আহান হয়তো বুঝলো অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই সিফাত আর তৌফিককে বলল। এখন চল আমরা যাই। সিফাত বলল, এখনই কেন? কথাই তো হলো না, কথা পরে বলা যাবে, এখন চল। আহান দুজনকে এক প্রকার টেনে তাদের নিয়ে চলে যায়। ওরা যেতেই রুবায়েত নিজেকে আটকাতে পারে না, পেট চেপে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, বউ কি না হয়ে গেল বোন। রুবায়েত পেট চেপে হাসতে হাসতে বলে, বউ কি না বোন হয়ে গেল। কথাটা অনুভবের কর্ণকুহর হতেই লাল চোখে তাকায় তার দিকে। রুবায়েত অনুভবের দিকে তাকিয়ে মেকি হাসি দেয়। অনুভবের দৃষ্টি তাকে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো। রুবায়েত সোফা থেকে উঠতে উঠতে অহমিকা শেখকে হাঁক ছেড়ে ডাক দেয়, মামি, মামি বলে সে দৌড় দেয় অহমিকা শেখের ঘরের দিকে। অনুভব ঠাই বসে নিজের রাগ নিবারণ করার চেষ্টা করে, কিন্তু সে পারল না বোধ হয়। আচানক উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে গটগট পায়ে উঠে যায়। আয়াতের ঘরের সামনে নক না করে দরজা ঠেলে ঢুকে পড়ে। আয়াত তখন তার লম্বা চুলে চিরুনি চালাচ্ছিল। অনুভব পিছন থেকে আয়াতকে দেখে নেয়। লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। অনুভব দমকা হাওয়ার মতো থমকে যায়। আয়াত ড্রেসিং টেবিলে অনুভবের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয়। আয়াত পিছন ফিরে অনুভবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। অনুভবের ধ্যান আয়াতের দিকে তখনও। আয়াত কাচুমাচু অবস্থায় দেখে ধ্যান থেকে বেরিয়ে আসে। অনুভবের মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে সে আয়াতের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই তার বাহু চেপে ধরল শক্ত করে, গলায় ভারী কঠোর স্বর। খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? আয়াত যন্ত্রণায় কেঁপে উঠল। বাহুতে অনুভবের চেপে ধরা হাত যেন হাড় পর্যন্ত পৌঁছে গেল। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করল সে। চোখে জল, মুখে কষ্টের ছাপ। অনুভব থামল না, আবার গর্জে উঠল, মানুষের সামনে যাস যাতে তোকে দেখে বলে, আহা কত বড় মেয়ে, তাই না? আয়াতকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো, কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে স্টুপিড, নইলে থাপড়ে দাঁত ফেলবো। রাগে কাঁপতে কাঁপতে বলল সে। আয়াতের চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল জল। চোখে ব্যথার স্পষ্ট ছাপ। কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন, লাগছে আমার।
সে যেন দাঁতে দাঁত চেপে বলল, লাগার জন্যই ধরেছি আমি। খুব বড় হয়ে গেছিস জানি। এবার আয়াতের গলায় কঠোরতা ফিরে এলো। ছাড়ুন বলছি, আমায় আঘাত কেন করছেন? কি করেছি আমি? আপনার সামনেও তো যাইনি, তাহলে অকারণে একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া ঢুকে এইভাবে অসভ্যতা কেন করছেন আপনি? এক মুহূর্ত থেমে চোখে দৃঢ়তা এনে বলল, আমিও কিন্তু এই শেখ পরিবারেরই মেয়ে, আপনার এই চাচাতো বোন আমি। আয়াতের কথাই যেন আগুনে ঘি ঢালার মতো। অনুভব আয়াতের গলা চেপে ধরে বলল, গলা বেড়ে গেছে তাই না? খুব কথার জোর হয়ে গেছে দেখছি। এই অনুভবের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? গলা টেনে ছিঁড়ে ফেলবো একদম। আর আমি অসভ্যতামো করছি তাই না? আমি অসভ্যতামো করলে নিজেকে সামলাতে পারবি তুই? অনুভবের কথায় হিংস্রতা যেন। চোখগুলো অসম্ভব লাল বর্ণ। আয়াতের যেন দম বন্ধ হওয়ার উপক্রম। শ্বাস আটকে যাচ্ছে যেন। অনুভব আয়াতের গলা ছেড়ে দেয়, আর কিছু না বলে আয়াতকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আয়াত হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে খাটের কোণায় গিয়ে সজোরে পড়ে গেল। কনইয়ে প্রচণ্ড আঘাত পেয়ে কষ্টে আহ করে উঠল সে। মনে হলো যেন পুরো হাতটাই অবশ হয়ে গেছে। চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। ব্যথায় মুখটা কুঁচকে উঠেছে। কনইটা চেপে ধরে ফ্লোরে বসে পড়ল আয়াত। দু চোখ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ছে। সে জানেও না কখন চোখ ভিজে গেছে। ব্যথার তীব্রতায় ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কাঁপছে আয়াত, যেন শব্দ না করলেও কষ্টটা কমে যাবে। আহানের সঙ্গে দেখা করে বাসে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছিল। গেটের কাছে পৌঁছেই দেখতে পায় তার মামি দাঁড়িয়ে আছেন, চোখে ঝলসে ওঠা রাগ নিয়ে। ফারহার বুক কেঁপে ওঠে ভয় আর আশঙ্কায়। সেদিন নবীনবরণ অনুষ্ঠান থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। সেই কারণেই মামি যা নয় তাই শুনিয়েছিলেন তাকে। রেহাই পায়নি মামির থেকে। একটি চর বসেছিল ঠিক গালে। মামা মাজেদ মিয়া কিছুই বলেননি, কেবল করুণ চোখে তাকিয়েছিলেন ফারহার দিকে। তার আর বলারই বা কী সাধ্য? এক দুর্ঘটনায় একটি পা হারিয়ে আজ প্রায় কর্মহীন। সংসারে অভাব লেগেই থাকে। দিন এনে দিন খায় তাদের পরিবার। শ্বশুরবাড়ি থেকে যে সামান্য সহায়তা আসে তাই দিয়ে কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছেন সংসারের ভার। ফারহার মামি মাইমুনা তাকে টেনে হিঁচড়ে বলল, বান্দির বাচ্চা, কোন নাগরের সাথে ঘুরে বেড়াচ্ছিলি যে এত দেরি করে ফেললি? কইছিলাম না তোরে কাজ আছে? বাড়ির সব কাজ কে করবে? তোর মরা মা? তার কণ্ঠে কটাক্ষ, ঘৃণা আর বিষ মিশেছিল। তোর বাপ মা তো মরেই বেঁচে গেছে, আর জ্বালানি রইলো আমার কপালে। মামির কথায় ফারহার বুকটা ফেটে গেল। মরা বাবা মায়ের প্রতি এমন অবমাননা সে কিছুতেই সহ্য করতে পারল না। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে সংবরণ করে মামির পা ধরে মিনতি করে বলল, আমায় যা খুশি বলো মামি, কিন্তু বাবা মাকে নিয়ে কিছু বলো না দয়া করে। আমি সব কাজ করে দেব। কোনো কথা না বাড়িয়ে সে ব্যাগটা একপাশে রেখে কাজে লেগে যায়। ঘর মোছা, বাসন মাজা, ভিজা কতগুলো কাপড় সব পরিষ্কার করে মেলে দেয়। সব কাজ শেষ করে রাত 8টা পেরিয়ে যায়। ক্লান্তিতে তার চোখ মুখ বুঝে আসে, শরীর ভার হয়ে আসে। অবশেষে সে নিজের ছোট ঘরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। কল ছেড়ে দেয়। জলের শব্দে যেন কান্নার আওয়াজ চাপা পড়ে যায়। তবুও সে কাঁদে, অবিরত কাঁদে, আর বুক ভেঙে প্রশ্ন করে, তোমরা কেন রেখে গেলে আমায় বাবা মা? আমায় নিয়ে গেলে না কেন? একা ফেলে দিলে এই নির্মম পৃথিবীতে? ফারহা আশ্রম থেকে বের হয়ে এসে অবাক হয়ে দেখে তার ঘরের বিছানায় বসে আছে ছোট্ট মহুয়া, তার 8 বছরের মামাতো বোন। ভ্রু কুচকে এগিয়ে গিয়ে বলল, তুই এখানে কেন মহু? মহুয়া ধীরে মুখ তুলে তাকিয়ে বলে, মা তোমায় অনেক কষ্ট দেয় তাই না ফারহা আপু? শিশু কণ্ঠের সেই নিষ্পাপ প্রশ্নে ফারহার বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের কোণে এক ফোঁটা জল জমে, কিন্তু নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলে, না রে, এমন কিছু না। গুরুজনেরা যা করেন সবাই তো আমাদের ভালোর জন্যই করে, বুঝলি? মহুয়া কিছু না বলে চুপ করে থাকে, আর ফারহার মনে বাজতে থাকে ছোট বোনের সেই সরল কথাগুলো, যেন নিজের না বলা কষ্টগুলো কেউ পড়ে ফেলেছে নিঃশব্দে। রুবায়েত ঈশার দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। ঈশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আচরণে এক অদ্ভুত দূরত্ব। রুবায়েত ধীরে বলে উঠল, আমি আসার পর থেকে খেয়াল করছি তুই আমার সঙ্গে কথা বলছিস না, আমায় দেখে এড়িয়ে যাচ্ছিস, কারণটা কি?
ঈশা কোনো উত্তর দিল না, চুপ করে রইল। কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল সেদিনের ঘটনা। মুখটা বিষণ্ণ আর চোখে কেমন যেন কঠোরতা। রুবায়েত ঈশার নিরুত্তরতায় ধৈর্য হারিয়ে কড়াভাবে বলল, কি হলো? কিছু তো জিজ্ঞাসা করেছি, চুপ করে আছিস কেন? ঈশা ধীরে মাথা তোলে, চোখে একরাশ চাপা অভিমান, ক্ষীণ কণ্ঠে শুধু বলে, এমনিতেই। তারপর আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে যায়। ঈশার এমন আচরণে রুবায়েত হতচকিত হয়ে পড়ে, কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থাকে। তারপর নিঃশব্দে অহমিকা শেখের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রাতে বাসায় ফিরে ইব্রাহিম শেখ ছেলেকে ডাক দেন। অনুভব। নিজের নামে ডাক শুনে অনুভব নিচে নেমে আসে। দেখে ইব্রাহিম শেখ চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবছেন। তার চোখে বিরক্তি স্পষ্ট। অনুভব সামনে যেতেই ইব্রাহিম শেখ চোখ তুলে তাকান আর হুঙ্কার দিয়ে বলেন, গাজীপুরের অফিস তুমি চালু করেছ? আমায় একটাবার জানানোর প্রয়োজন মনে করনি? তুমি জানো ওই অফিস চালাতে কত খরচ হবে? এদিকে মন না দিয়ে তুমি জাফর খানের এরিয়ায় গিয়েছো কেন? অনুভব শান্ত গলায় উত্তর দেয়, কারণ ওটাও আমার অফিস। কাজের জায়গা এভাবে ফেলে রাখার মানে হয় না। তাছাড়া আই উইল হ্যান্ডেল এভরিথিং। ছেলের কথায় ইব্রাহিম শেখ দমে গেলেন। এই মুহূর্তে কিছু বলা মানে হুলস্থুল কাণ্ড ঘটে যাবে, তাই তিনি উপরে চলে যায়। রাত গভীর, খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ ঘরে ফিরে গেছে। আয়াত নিজের রুমে শুয়ে পড়েছে। হাতের যন্ত্রণায় চোখ দুটো ভার হয়ে এসেছিল। কখন যে ঘুম এসে গেছে টেরই পায়নি। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। নীরবে অনুভব আয়াতের রুমে ঢুকে পড়ে। ধীর পায়ে এগিয়ে এসে দেখে আয়াত গভীর ঘুমে মগ্ন। আলো আধারিত আয়াতের হাতটা চোখে পড়ে তার। কাছে গিয়ে ভালো করে দেখে হাতের জায়গায় কালশিটে পড়ে গেছে। নীলচে দাগটা যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে অনুভব। আয়াতের হাতটা ধীরে করে নিজের হাতে তুলে নিয়ে বলে, তোকে আঘাত করে যতটা তুই পুড়ছিস তার অধিক কেউ একজন পুড়ছে নীরবে। সময় যেন থমকে যায়। 5 মিনিট চুপচাপ আয়াতের হাত ধরে বসে থাকে অনুভব। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে ওঠে। সে ধীরেই উঠে দাঁড়ায়, ফোনটা হাতে নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। উত্তপ্ত রাতের বাতাসে ছাদটা নিস্তব্ধ। কাঙ্ক্ষিত নম্বর থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশে কারো কণ্ঠ ভেসে আসে। দুজনের মধ্যে গোপন কিছু কথা হয় গম্ভীর ধোঁয়াটে। কল কেটে দিতেই আবার একবার ফোনে টুংটাং শব্দ। নতুন একটি মেসেজ আসে। অনুভব তা খুলে দেখে। তার চোখে মুখে ফুটে ওঠে এক রহস্যময়ী হাসি। নতুন একটি দিনের সূচনা। চারদিকে রাতের আধার কাটিয়ে আলো ফুটে উঠেছে ভোরে। জানালার ওপার থেকে পাখিদের কিচিরমিচির ডাকে জেগে ওঠে নিস্তব্ধ সকাল। আয়াত ধীরে ধীরে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসে। কখন যে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। সে হাতটা সামনে তুলে নড়ে চড়ে দেখে, ব্যথা যেন নেই, তবে হাতে কালশিটে ভাবটা এখনো রয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, রাতে এই ব্যথায় সে নড়াচড়াই করতে পারেনি, কিন্তু এখন ব্যথা নেই। আয়াতের চোখ যায় খাটের পাশে রাখা ছোট টেবিলটার দিকে। সেখানে ব্যথা নাশক স্প্রে রাখা। অবাক হয়ে ভাবে, এটা তো তার নয়, তাহলে কে রেখে গেল? ব্যথা পাওয়ার বিষয়টা তো বড় মা কিংবা ঈশা কেউই জানে না, তাহলে কিভাবে এলো এই স্প্রে? ভেতরে এক অজানা কৌতূহল বিস্ময় নিয়ে আয়াত বিছানা থেকে উঠে দাঁড়ায়। কিন্তু মাত্র এক পা বাড়াতেই পায়ের নিচে কিছু একটা চাপা পড়ে কিছু যেন মৃদু শব্দ করে। আয়াত পা সরিয়ে দেখে সেখানে একটা ঘড়ি দেখতে পায়। সে নিচু হয়ে ঘড়িটা হাতে তুলে নেয়। ভালো করে দেখে মনে করার চেষ্টা করে। ঘড়ির বেল্টের দিকে চোখ পড়ে তার। সেখানে ছোট করে লেখা পাশে আরো কিছু লেখা ছিল, কিন্তু আয়াত বুঝতে পারে না। তবে এই ঘড়িটা তার চেনা, কোথায় যেন দেখেছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে। হঠাৎ তার মনে হতেই অনুভবের মুখটা ভেসে ওঠে। হ্যাঁ, ঠিক তো, এই ঘড়িটা তো অনুভব ভাইয়ের। সে নিজে দেখেছে, তার হাতেই ছিল। আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে ঘড়িটার দিকে। তাহলে গত রাতে তার রুমে অনুভব ভাই এসেছিল। মনের ভিতরে এক অজানা কাঁপুনি দিয়ে ঘড়িটা শক্ত করে ধরে আয়াত। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়ে। তার ঘর পেরোতেই সামনে অনুভব ভাইয়ের ঘর। দরজা খোলা দেখে আয়াত নিঃশব্দে উকি দেয়। ঘরের ভেতরে কাউকে দেখা যায় না, তাই ধীরে ধীরে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে উঠে দেখে অনুভব উল্টো দিক ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনের সাহস সঞ্চয় করে আয়াত কয়েক কদম এগোয়, কিন্তু হঠাৎ থেমে যায়। রাতের সেই ঘটনা হঠাৎ মনে পড়ে যায়।
অজান্তেই বুক কেঁপে ওঠে। সে ধীরে পেছন ফিরে তাকায়। ঠিক তখনই অনুভব যেন কারো উপস্থিতি অনুভব করে। সে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখ পড়ে আয়াতের উপর। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে, কিছু বলবি? আয়াত অনুভবের কণ্ঠ শুনেই থমকে দাঁড়ায়। ধীরে ধীরে সামনে ফিরে তাকায় অনুভবের দিকেই। তার দৃষ্টি জিজ্ঞাসায় ভরা, প্রশ্নসিক্ত। এক মুহূর্ত দম নিয়ে নিজেকে সাহস যোগায় আয়াত। তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে যায়, হাত বাড়িয়ে ঘড়িটা সামনে ধরে। অনুভবের ঘড়িটার দিকে তাকায়। রাতে ফোন বের করতে হয়তো ঘড়িটা পড়ে গিয়েছিল। হাত বাড়িয়ে ঘড়িটা হাতে নেয় সে। ঘড়িটা দিয়ে আয়াত বলে, রাতে লুকিয়ে একটা মেয়ের ঘরে এসে দয়া দেখিয়েছেন। আঘাত করে দয়া দেখানোর দরকার নেই। সহজ ভাষায় বলে জুতো মেরে গরুদান বলে এটাকে। আয়াতের কথায় অনুভব ক্ষিপ্ত হয়ে যায়। চোখ মুখ শক্ত করে বলে, আঘাত যেহেতু আমি করেছি তাই ওষুধও আমিই লাগাবো। এর জন্য আমার কারো পারমিশনের প্রয়োজন নেই, বুঝেছিস তুই? এখান থেকে চলে যা। অনুভবের কথায় আয়াত এর প্রেক্ষিতে কিছু বলল না, তাই সে নিচে চলে যায়। অনুভব ঘড়িটা হাতে পড়ে নিয়ে আকাশপানে তাকিয়ে বলে, আমার রাগ সবাই দেখে, আমার ভেতরটা কেউ দেখলো না। এই হৃদয়ে পুরে ক্ষয়, সে খোঁজ কেউ রাখলো না। সকালের ডাইনিংয়ে সবাই একসাথে বসে নাস্তা করছে। নাস্তা শেষ হলে ইব্রাহিম শেখ আয়াতকে কাছে ডাকতেন। আয়াত বড় আব্বুর কাছে গিয়ে বলে, কিছু বলবে বড় আব্বু? ইব্রাহিম শেখ আয়াতকে পাশে বসতে বললেন। আয়াত বড় আব্বুর পাশে বসলো। ইব্রাহিম শেখ আয়াতের মাথায় হাত রেখে বলল, কোনো সমস্যা হচ্ছে না তো মা? না বড় আব্বু। বাবার কথা ভেবে মন খারাপ হচ্ছে? এই মুহূর্তে আয়াতের মুখে অন্ধকার নেমে আসে। তার বাবা বেশিরভাগ সময় বাইরে থাকে। চোখ দুটো আয়াতের ভরে এলো। তার তো মা নেই, বাবাও দূরে। ইব্রাহিম শেখ বললেন, মন খারাপ করো না মা, আমিও তো তোমার বাবার মতো, তাই না? আয়াত মাথা নাড়ালো। মন দিয়ে পড়াশোনা করবে, আর কোনো সমস্যা হলে আমায় বলবে, কেমন? জি বড় আব্বু। অহমিকা শেখ দূর থেকে দেখলেন। মনের ভিতর আজকাল তার অপরাধবোধ কাজ করে। তিনি হয়তো এই মাহারা মেয়েটার উপর অন্যায় করেছেন। তার ছেলে আসল হীরার মূল্য বুঝল না। কথাগুলো ভেবেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। ইব্রাহিম শেখও আয়াতের কথার মাঝে ঈশা দৌড়ে এসে বলে, আমাকে ছাড়াই বসে গল্প করছো তোমরা? ইব্রাহিম ঈশাকে বললেন, তোমরা দুজনেই আমার মেয়ে, তোমাদের ছাড়া আর কে বা করব? অতঃপর সবাই নিজ নিজ কাজের জন্য বেরিয়ে পড়ে। ঈশা কলেজ ও আয়াত ভার্সিটির জন্য রওনা হয়। আয়াত ভার্সিটিতে এসে ফারহাকে দেখতে পেল। গাছের ছায়ায় চুপচাপ বসে আছে সে। তানিয়ার মা অসুস্থ থাকায় সে আসেনি। রৌদ্র হয়তো এখনো আসেনি। আয়াত দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। এখানে বসে কি করছিস ফারুক? নরম গলায় বলল আয়াত। ফারহা ধীরে মাথা তুলে তাকালো। আয়াত লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন শুকনো, চোখে ক্লান্তির ছাপ, কপালে ভাঁজ পড়ল আয়াতের। কি হয়েছে ফারুক, এমন লাগছে কেন তোকে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো সে। ফারহা হালকা একটা হাসি দেওয়ার চেষ্টা করলো, যেন নিজেকে সামলাতে চাইছে। না রে, কিছু না, এমনি বসেছিলাম একটু। তুই কখন এলি? মাত্রই এলাম, তোকে এখানে দেখে এলাম। ক্লাসরুমে না গিয়ে তুই গাছের নিচে বসে গভীর ভাবনায় মগ্ন। ফারহা একটু হাসার চেষ্টা করলো। তারপর দুজনেই ক্লাসে চলে যায়। তাসফির বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু তাসফির আড্ডায়ও যেন অন্যমনস্ক। বন্ধুরা হাসি ঠাট্টায় মেতে উঠলেও তার দৃষ্টির ছায়া কোথায় যেন হারিয়ে থাকে। এই পরিবর্তন সবার চোখে পড়েছে। রিফাত একটু থেমে সবার দিকে তাকিয়ে বলল, তোরা খেয়াল করেছিস তাসবিরের মাঝে কিছু একটা বদলে গেছে? আগে যেমনটা ছিল এখন আর তেমন নেই। আমাদের সাথেই থাকে অথচ মনে হয় কোথাও হারিয়ে যায়, আনমনা হয়ে থাকে সব সময়। আরেকজন বন্ধুর গলায় সায় মিলল। ঠিক বলেছিস রিফাত, আমিও বিষয়টা খেয়াল করেছি। আর তুই জানিস, আমি ওকে ফার্স্ট ইয়ারের সেই মেয়েটার সঙ্গে কথা বলতে দেখেছি কয়েকবার। মেয়েটা গত দুদিন ভার্সিটিতে আসেনি, আর তাসবির যেন অস্থির, বারবার তার খোঁজ নিচ্ছিল। রিফাত বলল, কুছ তো গার্বের হে। ক্লাস শেষে আয়াত আর ফারহা ও রুদ্র ভার্সিটির মাঠে হাঁটছিল। সকাল থেকে ফারহার শরীরটা ভালো লাগছিল না। তার মুখটা ফ্যাকাশে, চলাফেরায় যেন এক অজানা ক্লান্তি। হঠাৎ করে এসে থেমে দাঁড়ালো, মাথাটা চক্কর দিয়ে উঠল, আর হাতে থাকা মোবাইলটা মাটিতে পড়ে গেল। চারপাশ যেন ঘোলা হয়ে এলো, সবকিছু অস্পষ্ট। নিভু নিভু চোখে আয়াতের দিকে তাকিয়ে ফারহা কিছু একবার বলতে চাইল,
কিন্তু পারল না। আয়াত ততক্ষণে ফারহার অস্বাভাবিক অবস্থায় চমকে উঠেছে। সে তাড়াতাড়ি ফারহাকে ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গেই অনুভব করে ফারহার শরীর যেন আগুনের মতো গরম। আয়াত ভয়ে চিৎকার করে উঠল। ফারু, এই ফারু চোখ খুল, কি হলো তোর? বোন আমার, তুই এমন কেন করছিস? রুদ্র, দেখ দেখ, ফারু কথা বলছে না। আয়াত ফারহার কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে যায়। কি করবে এখন সে? তাসবির দূর থেকে আয়াতকে দেখে একটু থমকে দাঁড়ায়। মেয়েটা কেন যেন অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। কিছু একটা অস্বাভাবিক বুঝে সে দ্রুত এগিয়ে যায়। কাছে যেতেই চোখে পড়ে আয়াত কাঁদছে। আয়াত, কাঁদছো কেন? কি হয়েছে? আর কি হয়েছে? উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করে তাসবির। আয়াত ভেজা গলায় জবাব দেয়। ভাইয়া দেখেন না, ফারহা কথা বলছে না, ওর শরীরও খুব গরম, অনেক জ্বর। আপনি একটু দেখুন না প্লিজ, আমাদের হেল্প করুন। তুমি শান্ত হও, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি ওকে একটু ধরো, আমি রিক্সা ডাকছি। আয়াত ও রুদ্র অচেতন ফারহাকে আগলিয়ে নেয়। তাসবির একটা রিক্সা ডেকে আয়াতকে একটু হেল্প করে। তারপর তারা হসপিটালে রওনা দেয়। হসপিটালের করিডোরে আয়াত ও রুদ্র চুপচাপ বসে আছে। দুপুর গড়িয়ে এখন বিকেল। দেয়ালের ঘড়ির কাঁটাটা যেন থেমে আছে, আর সময় যেন এক বিষণ্ণ দীর্ঘশ্বাস হয়ে ঝুলে আছে বাতাসে। পাশে দাঁড়িয়ে আছে তাসবির। আয়াতের মুখে চিন্তার ছায়া স্পষ্ট। তুমি ঠিক আছো? নরম কণ্ঠে জিজ্ঞেস করলো তাসবির। আয়াত মাথা নাড়িয়ে বলল, জি ভাইয়া। তাসবির একটু থেমে আবার বলল, তুমি বাসায় একটা কল করতে পারো, হয়তো খুব দুশ্চিন্তায় আছে সবাই। আয়াত একটু চমকে ভাবল, আসলেই তো ঈশা, বড় আম্মু, সবাই নিশ্চয়ই চিন্তায় আছে। সে ধীরে ধীরে ফোনটা বের করলো। তার ফোনে অনেকগুলো মিসড কল। তার বাবার ফোন এসেছিল, ঈশাও দিয়েছিল। আয়াত ঈশার নাম্বারে কল দেবার জন্য নাম্বারটা বের করে। এমন সময় হঠাৎ অচেনা একটি নাম্বার থেকে কল আসে। আয়াত এক পলক তাকিয়ে থাকি স্ক্রিনের দিকে। কলটা রিসিভ করার আগেই কেটে যায়। কিছু মুহূর্ত না পেরোতেই আবার সে নম্বর থেকে কল আসে। আয়াত এবার রিসিভ করে সালাম দেয়। ফোনের ওপাশ থেকে ভেসে আসে রাগী গম্ভীর কণ্ঠ। এখনো বাসায় ফিরিসনি কেন? কই আছিস তুই? স্টুপিড! দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, বাসার মানুষ চিন্তায় মরে যাচ্ছে, আর উনি কিনা আড্ডা দিচ্ছেন। কই আছিস? আয়াত চুপ করে থাকে, শব্দ বেরোয় না মুখ থেকে। ওপাশ থেকে আবার সেই কণ্ঠ ধমকে ওঠে। কি হলো, চুপ করে আছিস কেন? কই আছিস বল। আয়াত কিছু বলার চেষ্টা করে, কিন্তু গলার কাছে জমে থাকা কথাগুলো আটকে যায়। চোখে ভেসে ওঠে ফারহার নিস্তেজ মুখটা। নিজেকে সামলে বহু কষ্টে বলে, আমি হসপিটালে আছি। আয়াত হসপিটাল কথাটা অনুভবের কাছে পৌঁছাতেই সে ভয় পেয়ে যায়। আয়াতের কিছু হলো না কি? তারপর বলল, তুই হসপিটালে কেন? আয়াত ধীরে ধীরে সবটা খুলে বলল। কথা শুনে অনুভব হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কঠিন গলায় বলল, ওখানেই থাক, কোথাও এক পা ফেলিস না, ফেললে তোর পা আমি ভেঙে গুঁড়ো করে দেবো। কলটা কেটে যেতেই নার্স এসে জানালো রোগীর জ্ঞান ফিরেছে। তখন আয়াত আর রুদ্র ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে আয়াত ফারহাকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস ফারু? জানিস কতটা ভয় পেয়েছিলাম। রুদ্র ফারহার দিকে তাকিয়ে বলল, তোর গায়ে এত জ্বর এলো কি করে? এই হাল কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না নাকি? এখন কেমন লাগছে? ফারহা হালকা হেসে বলল, এখন ঠিক আছি। কয়টা বাজে বলতো? রুদ্র ঘড়ির দিকে তাকিয়ে বলল। 5:20। ফারহার চোখ ছানা বড়া। এত দেরি হয়ে গেছে, আমায় তো বাসায় ফিরতে হবে। তার কথা শুনে আয়াত অবাক হয়ে বলল, এত হাইপার হচ্ছিস কেন? তোর শরীর এখনো কিন্তু দুর্বল। আমি এখন ঠিক আছি, বাসায় যেতে হবে। ফারহা বেড থেকে উঠে নিজেকে ঠিক করে নিল। তারপর বলল, তোরা চলে যা, আমি বাসায় যেতে পারবো। হসপিটালের বিল পে করতে গিয়ে রিসিপশনে গিয়ে জানতে পারে বিল পে করা। তাসবির দিয়েছে। ফারহা ধন্যবাদ দিয়ে বলল, এখন আসি আমি। ফারহা একা যাবে শুনে রুদ্র বলল। দাঁড়া, আমি আসছি। বলেই রুদ্র ফারহাকে নিয়ে বেরিয়ে পড়ে। আয়াত হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে, রিক্সা পাচ্ছে না সে। তাই তাসবির বলল, তুমি চাইলে আমি তোমায় পৌঁছে দিতে পারি। ধন্যবাদ ভাইয়া, আসলে আমি একা যেতে পারবো। কোনো কথা নয়। তুমি আমাদের ভার্সিটির জুনিয়র স্টুডেন্ট, আমার একটা দায়িত্ব আছে, আমি পৌঁছে দিচ্ছি। বলে আয়াতকে বাইকে উঠতে বলে। আয়াত উঠতে ইতস্তত বোধ করলেও না করতে পারল না, তাই বাইকে উঠে পড়ে। তাসবির আয়াতকে নিয়ে বাসার সামনে আসলেই অনুভবকে দেখতে পায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে আছে আহান। আয়াতকে একটা ছেলের সাথে দেখে মুহূর্তেই তার মাথায় আগুন লেগে যায়।
চোখ দুটো অসম্ভব লাল হয়ে যায় তার। গাড়ি থেকে নেমে গটগট পায়ে আয়াতের কাছে চলে যায়। বাইকে অচেনা এক ছেলের সাথে আয়াতকে দেখে মুহূর্তেই বদলে যায় অনুভবের মুখের ভাব। তার চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, যেন আগুনের জ্বলে উঠছে সেখানে, যেন আগুন জ্বলে উঠছে সেখানে। ফর্সা মুখ লালচে আভায় রাঙা হয়ে যায়। রাগে তার হাতে থাকা নীল রগগুলো যেন ফুলে ওঠে, স্পষ্ট হয়ে ওঠে, চোয়াল শক্ত করে নেয়। পাশে থাকা আহান অনুভবের সেই ভঙ্গিমা দেখেই বুঝে যায় আজ আর কিছুতেই হয়তো রক্ষা নেই। ক্ষুব্ধ তীব্র পদক্ষেপে অনুভব এগিয়ে যায় আয়াতের দিকে। আয়াতও টের পায় পরিস্থিতির রূপ। সে তাড়াতাড়ি বাইক থেকে নেমে যায়। চোখে মুখে ভয় ফুটে ওঠে, শরীরটা একটু কুকড়ে আসে। অনুভব আয়াতের সামনে এসে শক্ত হাতে চেপে ধরে তার কবজি। এক হ্যাচকা টানে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়। তার চোখে মুখে যেন লাভা ফুটছে। রাগে গায়ের উত্তাপ চারপাশে ছড়িয়ে পড়ছে। মেজাজ তখন সপ্তমে। থাপ্পড় দেওয়ার জন্য হাতও তোলে সে, কিন্তু হাত উপরে তুলেও হাতের মুঠি শক্ত করে নেয়। কোথা থেকে যেন ভেসে আসে বিবেকের কণ্ঠ। বাইরের লোকজনের সামনে নিজের পরিবারের মেয়ের গায়ে হাত তোলা তো কখনোই পুরুষত্ব নয়। আয়াত ভয়ে দুহাত তুলে নেয় আত্মরক্ষার জন্য। চোখে অসহায়তা আর এক ফোঁটা কান্নার আতঙ্ক। ভয়ে তার গা কাঁপতে থাকে। অনুভব চিৎকার করে বলে, বলেছিলাম না ওখানে থাকতে? কি রে, বলি নাই তোকে? শুনলি না আমার কথা? বলেছিলাম না ওখান থেকে এক পা বাইরে ফেললে পা ভেঙে গুঁড়ো করে দেব? তবুও এলি কেন? আমি কি তোকে মজা করে বলেছিলাম? কি রে, জোকস বলেছিলাম আমি তোকে? বল। সে যেন এক উন্মাদে পরিণত হয়েছে। একটা ছেলের বাইকে চড়ে চলে এলি, জানের ভয় নেই তোর? প্রেমিক জুটিয়েছিস? হ্যাঁ, মেরে দেই মেরে তোর ওই আশিককে। অনুভবের চোখে তখন আগুন। তার কথা, তার ভঙ্গি সবকিছুই যেন নিয়ন্ত্রণ হারিয়েছে। অনুভবের চিৎকারে আয়াত ভয়ে কুঁকড়ে যায়। আহান দৌড়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তাকে শান্ত করতে চায়, কিন্তু অনুভব তখন এক উন্মাদ পাগলের মতো আচরণ করছে। তাসবির আয়াতের ভীত সন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে অনুভবকে প্রশ্ন করল, আপনি ওকে এভাবে ধমকাচ্ছেন কেন? কে আপনি ওর? এমন করে শাসন করার অধিকারই বা কে দিয়েছে আপনাকে? তাসবিরের কথা শুনে অনুভব ঘাড় কাত করে তাকায়, চোখ দুটো ছোট ছোট করে। আয়াতকে সামান্য সরিয়ে দিয়ে সে দুপা এগিয়ে আসে। তাসবিরের একদম সামনে গিয়ে থেমে যায়। চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলে, হু আর ইউ? সাহস কি করে হয় আমাদের মাঝে কথা বলার? চিনো আমায়? হ্যাঁ চিনো? তাসবির অনুভবের রাগী মুখশ্রী দেখে একটু ভয়ে ঢোক গিলল। এতটুকু বুঝেছে উনি আয়াতের পরিবারের কেউ, তাই কথা না বাড়িয়ে বলল, আপনি এভাবে ওকে রাস্তায় ধমকে দিতে পারেন না। সেই পারমিশন কি আমি তোমার থেকে নিব? আমি সব বালের পারমিশন নেই না। সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার থেকে কৈফিয়ত চাইছ? অধিকারের কথা বলো, আমার অধিকার লাগে না। নিজের জিনিস টেনে জোর করে হলেও নিজের করে নেই। মাইন্ড ইট। আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়াতকে টেনে গাড়ির দিকে যায়। অনুভব একবার পিছন ফিরে তাসবিরের দিকে তাকিয়ে বাঁকা হেসে গাড়িতে উঠে পড়ে। তাসবির অনুভবের হাসি দেখে যেন স্তব্ধ হয়ে যায়। অনুভব আয়াতকে পিছনের সিটে বসিয়ে নিজেও পাশে গিয়ে বসলো। আয়াতের হাত শক্ত করে চেপে ধরল। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান তুই ড্রাইভ কর। আহান সামনের সিটে বসে পড়ল। ড্রাইভিং সিটে বসেই একবার রিয়ার ভিউ মিররে অনুভবের দিকে তাকালো। অনুভবকে অস্বাভাবিক লাগছিল, যেন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় অনুভবের ড্রাইভিং করা মানে নিশ্চিত বিপদ, অকালে উপরে টপকে যাওয়া। অনুভব বুঝে ওঠার আগে আহান চোখ ফিরিয়ে আনলো এবং ড্রাইভিংয়ে মনোযোগ দিল। ফারহা বাসে ফিরতেই তার মামির সামনে পড়ে যায়। মামি মাইমুনা তখনই চোখ রাঙিয়ে তাকান তার দিকে। অগ্নি যেন দৃষ্টিতে জ্বলছে। ফারহার গলা ভয়ে শুকিয়ে আসে, তবু নিজেকে সামলে নিয়ে সে ধীরে বলে ওঠে, মামি, আমার শরীরটা ভালো লাগছিল না, ভার্সিটির মাঠে পড়ে গিয়েছিলাম, হসপিটালে ছিলাম, তাই ফিরতে দেরি হয়ে গেছে। তবুও মাইমুনের মুখে কোনো করুণা নেই। দেখলে মনে হয় এখনই যেন ফারহাকে চিবিয়ে খাবেন। এমন সময় ফারহার মামা এগিয়ে আসেন। ভাগ্নের ফ্যাকাশে মুখ দেখে তার মন কেমন করে ওঠে। শান্ত গলায় তিনি বলেন, মেয়েটাকে আজ ছেড়ে দাও। মাইমুনা অসুস্থ হয়ে পড়লে তোমারই ক্ষতি হবে। এই কথায় মাইমুনা খানিকটা শান্ত হয়। ফারহা একদম বন্ধ করা চাপা নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে হাঁটা দেয় চুপচাপ নিঃশব্দে। শেখ মেনশনের লিভিং রুম জুড়ে থমথমে পরিবেশ। আয়াতের অনুপস্থিতিতে সবার মন জুড়ে উদ্বেগ আর দুশ্চিন্তা।
ইব্রাহিম শেখ মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন, ভাবনার গভীরে হারিয়ে গেছেন। পাশে দাঁড়িয়ে অহমিকা শেখ অস্থিরভাবে বারবার দরজার দিকে তাকাচ্ছেন। কোথায় গেল মেয়েটা? উদ্বিগ্ন প্রশ্ন যেন প্রতিটি নিঃশ্বাসে। ঈশা তাকে প্রশ্ন করার চেষ্টা করে। আম্মু শান্ত হও, আপু নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে। আমি ভাইয়াকে বলছি, ভাইয়া নিয়ে আসবে আপুকে। কিন্তু অহমিকার মনে শান্তি নেই। তিনি ভালো করেই জানেন তার ছেলেকে। যে ছেলে বিয়ের দিন মেয়েটাকে ফেলে চলে যেতে পারে, সে কতটা দায়িত্বশীল তা তার অজানা নয়। ইহাম শেখ দেশে ফিরেছেন, আজই তার ফ্লাইট ছিল, তাই আয়াতকে ফোন দিচ্ছিলেন তিনি। কিন্তু আয়াত হাসপাতালের ফারহার জন্য ব্যস্ত ও বিচলিত ছিল, তার ফোনে খেয়ালই করেনি। ইহাম শেখ আয়াতকে ফোনে না পেয়ে তিনি চলে আসেন শেখ ম্যানশনে। পরিকল্পনা ছিল এয়ারপোর্ট থেকে সোজা অফিসে যাবেন, কিন্তু ম্যানশনে মেয়েকে দেখতে না পেয়ে মনের ভিতরে ভয় কুঁকড়ে ধরে। অজানা আশঙ্কায় ভিতরটা কাঁপে তার। ঠিক তখনই ম্যানশনের গেট দিয়ে কালো গাড়িটা ভিতরে প্রবেশ করে থামে। অনুভব আয়াতের হাত শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে আসে থাকে। এক মুহূর্তেই যেন হাওয়ায় ভেসে যায় ঘরের নিস্তব্ধতা। অনুভব আয়াতের হাত ছটকা মেরে ছেড়ে দেয়। রাগে তার গা কেঁপে ওঠে, শরীরের সাদা শার্ট ঘামে ভিজে একাকার। তবুও রাগ যেন তার কমছে না। ঈশা সদর দরজার দিকে চোখ যেতেই বলে, আম্মু আয়াত আপু এসেছে। সবাই চোখ তুলে তাকালো। সামনে আয়াতকে দেখে অহমিকা শেখ ও ঈশা দৌড়ে যায়। অহমিকা শেখ বলতে থাকে, কই ছিলে মা? কত চিন্তা হচ্ছিল আমার জানিস, কতবার ফোন দিয়েছিলাম। তোর বাবা এসেছে, এসেই তোকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেছে। বাবা এসেছে শুনে আয়াত দৌড়ে বাবার কাছে যায়। ইহাম শেখ মেয়েকে ধরে বলে, কই ছিলে মা? বাবা কতবার ফোন দিয়েছিল দেখছো? আয়াত বাবার পাশে বসে। তারপর একে একে সব ঘটনা খুলে বলেন। সব শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয় যেন। কিন্তু অনুভবে যেন রাগে গা রিরি করে উঠছে, তাই রাগী কণ্ঠে বলল, তোমাদের মেয়েকে বলে দাও এরপর যেন ফোনটা নিজের কাছে রাখে, না হলে কিন্তু আমি থাপড়িয়ে মুখের মানচিত্র পাল্টে দেব। অনুভবের কথা ইব্রাহিম শেখ খেপে গিয়ে বললেন, তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আয়াতকে এভাবে বলার? অনুভব কিছু বলতে গিয়েও যেন বলতে পারল না। গটগট পায়ে উপরে উঠে গেল। গাড়ি পার্ক করে গাড়ির চাবি নিয়ে চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ নিজের রুমে বসে কোনো কিছু নিয়ে ভাবছেন। তখনই আয়াত আসে বাবার রুমে। ইহাম শেখ মেয়ের হাতের দিকে তাকায়, তারপর মাথায় হাত বুলিয়ে বললেন, অনুভব তোমায় মেরেছে? আয়াত মাথা নাড়ায়, যার অর্থ না। ইহাম শেখ মেয়ের জন্য আনা লাগেজটা দিয়ে বলে, তোমার জন্য? আয়াত লাগেজ দেখে বলল, এগুলো আনার কি দরকার ছিল আপু? নিষেধ করেছিলাম না? ইহাম শেখ বললেন। পাগল মেয়ে, এখন যাও, অনেক রাত হয়েছে। আয়াত আর না বাড়িয়ে নিজের ঘরে চলে যায়। মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে ইহাম শেখ বলে, আমি জীবনের বড় ভুল করেছি তোমার আর অনুভবের বিয়েতে হ্যাঁ বলা। আমার কারণে তোমার মুখের হাসি নিভে গেছে। আমি যে বড় নিরুপায় ছিলাম। ভেবেছিলাম অনুভবের কাছে আমার মেয়ে সুরক্ষিত থাকবে, কিন্তু এখন মনে হচ্ছে নিজের হাতেই সব শেষ করেছি। তবে সময় এসে গিয়েছে এবার কঠিন সিদ্ধান্ত নেওয়ার। নিশ্ছিদ্র রাত, চারদিকে এক গভীর নিস্তব্ধতা যেন আচ্ছন্ন করে রেখেছে পুরো এলাকা। হালকা বাতাস বইছে, কিন্তু তার মাঝে রয়েছে এক অদ্ভুত গুমোট ভাব। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, কখনো ক্ষীণ কখনো তীব্র। মনে হচ্ছে কেউ রাতের স্তব্ধতাকে ফুঁড়ে দিয়ে কিছু একটা আসতে চাইছে। মেন শহরের কোল ঘেঁষে একটু নিরিবিলি এক পুরনো গোডাউনের সামনে থেমে যায় একজন রহস্যময় যুবক। তার পোশাক তার পোশাক থেকে পা পর্যন্ত কালো রঙে ঢাকা, গায়ে চাপা জ্যাকেট, মুখের বেশিরভাগটাই অন্ধকারের আড়ালে। মাথায় টানা একটি কালো ক্যাপ, বুকের কাছে ঝুলছে এক জলজলে নাম প্লেট। অদ্ভুতভাবে যা প্রতিফলিত হচ্ছে পাশের বাতির ক্ষীণ আলোয়। সে ধীরে ধীরে এগিয়ে যায়, পুরনো কাঠের দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করে। রাতের নিস্তব্ধতা যেন আরেকটু ঘন হয়ে আসে। গোডাউনের ভিতরে একজনকে চেয়ারে হাত পা বেঁধে রাখা হয়েছে, মাথার উপর জ্বলজ্বল করছে হলদে লাইট। যুবকটি এগিয়ে এসে বেঁধে রাখা ছেলেটার সামনে একটি চেয়ার টেনে বসে, হাত বাড়িয়ে ছেলেটির মুখের টেপটা সরিয়ে দেয়। বেঁধে রাখা ছেলেটা কালো পোশাক পরিহিত যুবকটিকে দেখে বলে, কে তুমি? আমাকে কেন এভাবে বেঁধে রেখেছো? যুবকটি হাসে, মাথার ক্যাপটা সরিয়ে ফেলল। বেঁধে রাখার ছেলেটির সামনে দৃশ্যমান হলো কালো পোশাক পরিহিত যুবকটা।
ছেলেটি যুবককে দেখে ভয়ে কয়েকটা ঢোক গিলল, তারপর অস্পষ্ট স্বরে বলল। যুবকটির রাশভারী গম্ভীর কণ্ঠে বলল। স্যার। যুবকটির রাশভারী গম্ভীর কণ্ঠে বলল। কেন খুন করলি মেয়েটাকে? স্যার 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 এখানে আমার কোনো দোষ ছিল না। আমাকে বলা হয়েছিল শুধু, এছাড়া আমি আর কিছু জানি না স্যার। তাহলে মেয়েটাকে রেপ করলি কেন? কঠিন চোখে তাকিয়ে প্রশ্ন করল যুবকটি। ছেলেটির ঠোঁট কাঁপছে, মাথা নিচ্ছু, ধরা গলায় জবাব দিল। নেশায় ছিলাম স্যার। আমাকে বলা হয়েছিল মেয়েটাকে মেরে ফেলতে, কিন্তু আমি নেশায় ছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। যুবকটির চোখে ক্ষোভের আগুন গর্জে উঠল। এই নেশা? এই নেশার দোহাই দিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ করে দিলি? তোদের মতো কাপুরুষদের জন্যই দেশের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। বল, কে বলেছিল মেয়েটাকে মেরে ফেললে? আমি কিছু জানি না স্যার, আমি দেখিনি ছেলেটাকে। এবারে যুবকটি এক ঝটকায় কোমর থেকে রিভলভার বের করলো। ঠান্ডা মাথায় টার্গেট করলো ছেলেটার হাঁটু দুটো। দুটো বুলেট ছুটে গেল এক একটা হাঁটুতে। ছেলেটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। যুবকটি মোবাইল বের করে একটা নম্বরে কল দিল। কয়েক মিনিটের মধ্যে একটা গাড়ি এসে থামে। ভেতর থেকে কয়েকজন যুবক নেমে আসে। নিঃশব্দে ছেলেটাকে তুলে গাড়িতে তোলে। তারা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলো।